অন্ধকারাচ্ছন্ন গভীর রাতে রোহিত একা একা জঙ্গলের রাস্তায় হেঁটে যাচ্ছে। ওর বয়স হবে 25 অথবা 26 হবে। গ্রামে জন্ম হলেও শহরেই তার বড় হয়ে ওঠা। তাকে দেখলেই মনে হয় শহরের জীবনেই সে অভ্যস্ত। এখন সে শহরের নামকরা উকিল। আজ এত বছর পর তার গ্রামে ফেরার কারণ একটাই, আর তা হলো তার দাদু নাকি মৃত্যু পথযাত্রী। এখন তাই সে দাদিকে দেখতে যাচ্ছে। তবে সমস্যাটা হলো যে প্রায় 20 বছর পর রোহিত গ্রামে আসছে, তাই রাস্তাটা তার কিছু অচেনা মনে হচ্ছে। তবুও যতটুকু পারছে একটু একটু করে সামনে এগোচ্ছে, আর দেখছে আশেপাশে কোনো বাড়ি বা দোকানপাট পাওয়া যায় কিনা। উফ, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পা অবশ হয়ে যায় যে অবস্থা। এত আধুনিক যুগ, তবুও এখানকার রাস্তার যা বিচ্ছিরি দশা হয়ে আছে, লোকজন কিভাবে যে চলাচল করে তাই ঠাহর করতে পারছি না। কোনো মানুষজন, এমনকি কাকপক্ষীও দেখতে পাচ্ছি না কোথাও। ইলেকট্রিসিটিও নেই। কি অদ্ভুত, মনে হচ্ছে কোনো ভুতুরে জায়গায় এসে ফেসে গেছি। এমন সময় রোহিতের কানের কাছে আচমকা এক কণ্ঠ ভেসে আসে। রোহিত চমকে যায় আর পেছনে ফিরে এই কণ্ঠের উৎস খুঁজতে থাকে। কে কে আমায় ডাকলো? কেউ কি আছেন? হ্যালো? না, মনে হয় ভুল শুনেছি। আমাকে কেউ চিনবে কি করে? প্রায় 20 বছর পরে গ্রামে আসা, মনের ভুল হয়তো। যাই যাই, তাড়াতাড়ি পা বাড়াতে হবে, না হলে বোধহয় সকাল হয়ে যাবে, তবু আমার দাদুর মুখ দেখা হবে না। এইভাবে রোহিত সামনে হাঁটতে লাগলো। উফ, দাদুকে 20 বছর পরে দেখতে যাচ্ছি। ভুলেই গেছি আমার দাদু দেখতে কেমন ছিল। মায়ের দেওয়া কথা রাখতে 20টা বছর এই গ্রামে পা রাখেনি, কিন্তু এখন দাদুর এই অবস্থা, না এসেও যে আর পারলাম না। আবার রোহিতের পেছনে সেই ফিসফিস কণ্ঠ। রোহিত এবার ভয় পেয়ে থেমে গেল। কে? সামনে আসুন বলছি। এইভাবে ভয় দেখানোর মানেটা কি? কেউ কি আছেন এখানে? ধুর, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর কিছু না ভেবে রোহিত খুব জোরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে চলে এলো এক মুদি দোকানের সামনে। তেমন কেউ না থাকলেও দোকানিকে কেবল মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। রোহিত ভাবল এখান থেকে এবার কোনো সাহায্য চেয়ে নেবে। এই যে, শুনতে পাচ্ছেন? একটু সাহায্য পাওয়া যাবে? কে? এত রাতে কে এলো রে? মরণ ভয় নেই নাকি? মানে আগে আমি মৈত্রী বাড়ি যাব। আমি গ্রামেরই ছেলে, কিন্তু 20 বছর ধরে শহরেই থাকা। আর হ্যাঁ, আমার নাম রোহিত, তাই তো? মানে হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি আমার নাম জানেন? তোকে চিনবো না? তোর অপেক্ষাতেই তো আছি গোটা গ্রামের মানুষ। কিছু বললেন কি? না না, আগে মৈত্রী বাড়ি কেন যাবেন? আসলে আমার দাদু খুব অসুস্থ, তাকে দেখতে এসেছিলাম। তাই এত বছর পর দাদুর কথা মনে পড়লো? কি আর বলি, আসলে আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে আমি যেন কোনোভাবেই এই গ্রামে না আসি। আমি যখন 6 কি 7 বছরের, তখনই কোনো এক কারণে মা আমাকে নিয়ে শহরে চলে যান। ও, বুঝেছি। আপনি বসুন এখানে, একটু চা পানি খান। এই রাস্তা দিয়ে অনেক অটো আসা যাওয়া করে, অপেক্ষা করলেই পেয়ে যাবেন। বলবেন মৈত্রী বাড়ি যাব, তাহলেই হবে। আচ্ছা, তাহলে 1 কাপ চা বানান আমার জন্য। রোহিত চা খেতে থাকে আর দোকানের সাথে আলাপ আলোচনা করতে থাকে। কিছুক্ষণ পর এক অটোকে এদিকে আসতে দেখে। এই অটো, যাবে নাকি গো মৈত্রী বাড়ি? এই যে এই সাহেবকে মৈত্রী বাড়ি দিয়ে আসো তো। আমি তো এখন ওইদিকে যাব না ভাই। আরে যাও যাও, কিছুক্ষণেরই তো পথ। অতিথি মানুষ, বোঝই তো। আচ্ছা আচ্ছা, আসুন তবে। যাই তবে, আরেকদিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যান। আরে মিষ্টির প্যাকেটটা নিয়ে যান মৈত্রী বাবুর জন্য। আমার ছোটবেলাকার বন্ধু তো, তাকে গিয়ে বলবেন যে অরিন্দম বাবু মিষ্টি পাঠিয়েছেন, তাহলেই উনি চিনবেন। আচ্ছা, দেন তাহলে। এই বলে রোহিত মিষ্টির প্যাকেট নিয়ে অটোতে করে মৈত্রীর বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। মাঝে মাঝে সে অটোওয়ালাকে কত প্রশ্ন করে, কিন্তু তিনি কোনো উত্তরই দেন না। রোহিতের কাছে তা ভীষণ অদ্ভুত মনে হয়। আচ্ছা, এইদিকে ভালো কোনো রাস্তা নেই কেন? তা আপনার নাম কি? আমার নাম রোহিত। ও, আর আমার নাম বিশ্বজিৎ। কিছুক্ষণ পর অটো এসে থামে এক কাঠের সাঁকোর কাছে। এই সাঁকো পেরোলেই মৈত্রী বাড়ি।
এই নিন ভাড়া, আর ধন্যবাদ আপনাকে। অটোওয়ালার কণ্ঠ এবার গম্ভীর হয়ে যায়, চোখ যেন লাল টকবগে হয়ে আছে। মিষ্টিগুলো আমায় দিয়ে দে রোহিত। এ কি হলো আপনার? মিষ্টিগুলো আমায় দিয়ে দে। রোহিত কথা না বাড়িয়ে মিষ্টির প্যাকেটটা দিয়ে দেয় অটোওয়ালাকে। মনে হয় সে ভয় পাচ্ছে। যা, এবার চলে যা। কাঠের সাঁকোতে এক পা রাখতেই রোহিত আবার পেছন ফিরে তাকালো। কিন্তু এ কি, এখানে তো কোনো অটো বা কিংবা অটোওয়ালা কিছুই নেই, কোথায় গেল? আবার রোহিতের কানে সেই পুরনো কণ্ঠ ভেসে আসছে। ওফো, মনে হচ্ছে এবার পাগলে হয়ে যাব। কে আছিস ভাই, আমার সামনে আয়, নয়তো এর ফল ভালো হবে না বলে দিলাম। বিরক্ত হয়ে সে এবার কাঠের সাঁকোটা পেরোতে থাকে। তার কেন যেন খুব ভয় পাচ্ছে, মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছে। তবু আর পেছন ফেরার সাহস হলো না। সাঁকো পেরিয়ে সে চলে আসে মৈত্রীর বাড়ির সামনে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রোহিত চলে যায় বাড়ির ভেতর। উফ, যাক বাবা, অবশেষে এসেই পড়লাম। বাড়িতে ঢুকতেই বাড়ির কেয়ারটেকার তার পথ রোধ করে। আরে আরে, কে আপনি? এইভাবে ঢুকে বললেন যে বাড়ির ভেতরে? আগে আমি রোহিত, আমি আমার দাদুকে দেখতে এসেছি। দাদু কোথায়? কথাটা শুনেই মনে হলো কেয়ারটেকার চন্দন রায় অনেক ভয় পেয়ে গেলেন। বাবা, সকালে সূর্য ওঠার আগেই তুমি চলে যাও, চলে যাও, নয়তো নয়তো ওরা ওরা তোমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। যাও যাও বাবা, চলে যাও, চলে যাও। আজব তো, আমি চলে যাব কেন? আর কে মেরে ফেলবে আমায়? জানেন আমি কত বড় একজন উকিল। আর আপনি কে? দাদু কোথায়? ওরা ডাক্তার উকিল দেখে না বাবা, ওরা চায় শুধু প্রাণ, প্রাণ, আর প্রাণের বিনিময় বানিয়ে দেন নতুন সাঁকো। মানে কি সব আজগুবি কথাবার্তা? আপনি কে? দাদু কোথায়? দাদু! দাদুকে ডাকতে থাকে রোহিত। কেয়ারটেকার চন্দন রায় তখন রোহিতকে থামতে বলে। তোমার দাদু মারা গেছে রোহিত। তুমি আসার কিছুক্ষণ আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রতিবেশীরা সবাই তার শেষকৃত্যের ব্যবস্থা করছে, কিন্তু আমাকে বলুন দয়া করে, দাদুর লাশ কোথায়? রোহিত, আমি আগে তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে এমন সময় ঘরে গ্রাম প্রধান তার কয়েকজন লোক নিয়ে প্রবেশ করলো। এ কি চন্দন, বহুদিন পর আমাদের মানুষ আমাদের কাছে ফিরে এসেছে, একবারও তো জানালে না। আসলে ইয়ে মানে থাক, আর বলতে হবে না। কে আপনি? এইসব এখন যাক বাবা, এখন চলো, তোমার দাদুর শেষকৃত্য সম্পন্ন করতে হবে। এই বলে সবাই রোহিতের দাদুর শেষকৃত্য সম্পন্ন করতে চলে যায় অন্য একটি ঘরে, যেখানে ছিল সাদা কাপড়ে ঢাকা তার দাদুর লাশ। আরও কয়েকজন লোক, হয়তো তারা এই গ্রামেরই হবেন। দাদুর লাশ দেখে রোহিত আর কান্না রাখতে পারল না। সে দাদুর লাশের পাশে বসে অঝরে কাঁদতে থাকে। দাদু, আমাকে ক্ষমা করে দিও দাদু, আমি তোমার কোনো খোঁজ নিতে পারিনি। কেয়ারটেকার যখন লাশের মুখ থেকে কাপড়টা সরালো, মুহূর্তেই রোহিতের কান্না বদলে গেল ভয়ে। কারণ এটা তো ওই অটোওয়ালা যে তাকে অটোতে করে এখানে নিয়ে এসেছিল। এ কি, উনি কি আমার দাদু? হ্যাঁ। না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। উনি তো সেই অটো ড্রাইভার যিনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন তার অটোতে করে। আর আর অরিন্দম বাবুর দেওয়া মিষ্টিটাও তো উনি নিয়ে গেছিলেন। তুমি কি মুদির দোকানদারের কথা বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ। কিন্তু অরিন্দম বাবু তো 3 বছর আগেই মারা গেছেন। কি হচ্ছে এইসব? আমার কি এখানে আসাটাই ভুল হয়েছে? কেন এই সব কিছু আমার সাথেই হচ্ছে? আমি যে আর নিতে পারছি না। না বাবা রোহিত, তুমি একটু বিশ্রাম নাও। মনে হয় ক্লান্ত থাকার ফলে তোমার এমন মনে হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা। এই চন্দন, যাও, তাকে তার ঘরে নিয়ে যাও, আর আপ্যায়নটা যেন ভালো মতো হয়, বুঝতে পেরেছো? জি জি, আমি বুঝতে পেরেছি। কোনো চিন্তা করবেন না।
রোহিত তার ঘরে পায়চারি করছে। সে রীতিমতো ভয় পেয়ে গেছে। কত কিছু হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। এখন তাকে এই সব কিছুর কারণ খুঁজে বের করতেই হবে। এমন সময় চন্দন তার জন্য রাতের খাবার নিয়ে ঘরে ঢোকে। কি বলতে চেয়েছিলাম যেন আমার তো মনে পড়ছে না। আসলে এগুলো কেন হচ্ছে আমার স্পষ্ট মনে আছে। আমি ওই দাদুর চেহারার মতোই লোকটার সাথে এসেছি। আর বাকি রইল অরিন্দম বাবুর কথা। আমি তো তার দোকান থেকে চাও খেয়ে এসেছি। তাহলে উনি মারা গেলেন কিভাবে? তুমি যে বাবা উকিল মানুষ তা বোঝা যায় তোমার কথায়। ওকালতি করতে গেলে তো প্রমাণ লাগে, সাক্ষ্য আর সাক্ষী লাগে। কিন্তু রোহিত, আমাদের চারপাশে অনেক কিছু আছে যাদের অস্তিত্ব স্বীকার করতে কোনো প্রমাণ লাগে না। আপনার কথার মানে বোঝার জন্য যে সময়ের প্রয়োজন তা এখন আমার হাতে নেই, তাই দয়া করে আমাকে বুঝিয়ে বলুন। সব বলবো বাবা, তুমি শুধু জেনে রাখো তোমার দাদু আদৌ কোনো ভালো মানুষ ছিলেন না। তোমার এখানে আসাটাই ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। তাহলে এখন আমি কি করব? উপায় আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তোমার কিছু হবে না। এই গ্রামের কেউ তোমার মঙ্গল চায় না। তুমি এত কিছু ভেবো না, আমি দেখব সব। তুমি এখন রাতের খাবার খেয়ে ঘুমাও। রোহিত রাতের খাবার খেয়ে তার বিছানায় এসে শুয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমে বিভোর হয়ে যায়। আর এই গভীর ঘুমে সে স্বপ্ন দেখতে থাকে। মা, তুমি এখানে? আয় বাবা, মায়ের কাছে আয়। এখানে আমার নিষেধ থাকা সত্ত্বেও কেন এলি তুই? এখন তোকে কে বাঁচাবে? ওরা সবাই খুনি, তাই তো তোকে এখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম শহরে। আমি এখন কি করব মা? হঠাৎ করে রোহিতের মা উধাও হয়ে গেল। আর কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। রোহিত চিৎকার দিয়ে ওঠে, মা, কোথায় তুমি মা? সে দেখল এটা ছিল তার স্বপ্ন মাত্র। এভাবেই কোনো মতে ওই রাতটুকু কেটে যায়। পরের দিন সকালবেলা সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। এইভাবে আরও একটি দিন কেটে গেল। ঘনিয়ে এলো সন্ধ্যা। রাতের বেলা চন্দন খাবার নিয়ে আসে রোহিতের ঘরে। রোহিত তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ তার বিশ্বাস আজও তার স্বপ্নে তার মা আসবে। সকালবেলা রোহিতের মা মল্লিকা তখন 6 বছর বয়সী রোহিতকে উঠোনে বসে খাবার খাওয়াচ্ছে। তখনই কেয়ারটেকার চন্দন রায় এসে উপস্থিত হয়। দিদি, আপনার উচিত খুব তাড়াতাড়ি রোহিতকে নিয়ে এখান থেকে দূরে পালিয়ে যাওয়া। আজও নদী থেকে এক ছোট্ট বাচ্চার লাশ পাওয়া গেছে। বলেন কি? হ্যাঁ, ওই নদীর পিশাচিনিটা বারবার একটা একটা করে বাচ্চা নিয়ে নতুন করে কাঠের সাঁকো বানিয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সবচেয়ে বড় ভয়ের ব্যাপার এই যে আপনার শ্বশুর মানে রোহিতের দাদাকে এই গ্রাম প্রধান টাকার লোভ দেখিয়ে কিনে নিয়েছিল। গ্রাম প্রধান নাকি কোনো এক সাধু বাবার কাছ থেকে জানতে পেরেছে এক মায়ের এক ছেলে সন্তানকে বলি দিলে নদীর ওই পিশাচটা শান্ত হবে। না, চন্দন রায় এমন কথা বলবেন না। আমার ছেলের কিছু হতে দেব না আমি। তাহলে আজ রাতেই পালাতে হবে রোহিতকে নিয়ে। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের রক্ষা করব, আপনি কোনো চিন্তা করবেন না। এমন সময় রোহিতের ঘুম ভেঙে যায়। চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তার মা তার সামনে দাঁড়িয়ে আছে। মা, আমি সব বুঝে গেছি মা। আমি তোমার অবাধ্য হয়ে মারাত্মক ভুল করে ফেলেছি। রোহিত, ভয় পেও না। চন্দন রায় তোমাকে সাহায্য করবে। এর বাইরে কাউকে বিশ্বাস করো না। এই নদীতে বহু বছর আগে এক গর্ভবতী মহিলা ডুবে মারা গিয়েছিল। সেই থেকেই নদীটা অভিশপ্ত। ওই নদীর পিশাচিনী আজও শান্ত হয়নি। তাই এই অভিশাপ দূর করতে গ্রামের লোকেরা এখনও তোমার পিছু পড়ে আছে। তুমি গ্রাম থেকে পালিয়ে যাও, আর যাওয়ার আগে অবশ্যই এই সাঁকোটা ধ্বংস করে যাবে। তাহলেই সব অভিশাপ দূর হবে। আর সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করো। ওরা চলে আসবে।
রোহিত ঘর থেকে বের হতেই যাবে, তখন দেখা হয় কেয়ারটেকার চন্দনের সাথে। তার হাতে ছিল মশাল। এই মশালটা রোহিতকে দিয়ে সে বলে, যাও বাবা, এই মশালটা নিয়ে তুমি এগিয়ে যাও। গ্রাম প্রধান আর আর লোকজনদের আমি আটকে রাখছি। কিন্তু আপনার কি হবে? ওরা যদি আপনাকে... কিছু হবে না, যাও যাও বাবা, দেরি করো না। মশালটা নিয়ে রোহিত বের হয়ে আসে ওই বাড়ি থেকে। এখন ওই একটাই রাস্তা, ওই কাঠের সাঁকোটা। তবে আজ কেন জানি তার খুব ভয় লাগছে সাঁকোতে পা রাখতে। কিন্তু এখন এত ভাবলে তো চলবে না। সে দৌড়ে গিয়ে উঠে পড়ে কাঠের সাঁকোতে। রোহিতের মনে হচ্ছিল তার পেছনে কেউ আছে। এবারের মতো বেঁচে যাই, আর কখনো কোনো দিন এই গ্রামের ত্রিসীমানায় আসবো না। রোহিত দৌড়ে এসে পড়ল রাস্তায়। জোরে জোরে সে নিঃশ্বাস নিতে থাকে আর ভাবছে যদি কোনোভাবে একটা গাড়ি পাওয়া যায় তাহলে ওই গাড়িতেই করে চলে যাবে শহরে। এমন সময় একটা অটো এসে থামে তার সামনে, আর অটোর ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে, কে ভাই, কোথাও যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে শহরে নিয়ে চলুন দয়া করে। আপনার নাম কি ভাই? আমার নাম রোহিত। ড্রাইভার চেনা পরিচিত সেই হাসি দিয়ে বলে, ও আমার নাম বিশ্বজিৎ।